আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আজকে আমরা সবক নম্বর 3 পড়ব ইনশাআল্লাহ তালা। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর ওয়াবিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহু রব্বি জিদনি ইলমা। সর্বপ্রথম আপনারা লক্ষ্য করছেন যে আমাদের লেখা আছে সবক নম্বর 3। প্রথম নম্বর গ্রামার স্টার চিহ্ন দিয়ে দেওয়া আছে, দুই বা ততোধিক বর্ণ মিলে একটি মোরাক্কাব তথা যুক্ত বর্ণ হয়। মোরাক্কাব হলো আরবি শব্দ, যুক্ত বর্ণ হলো বাংলা শব্দ। মোরাক্কাবকেই বাংলাতে যুক্ত বর্ণ বলা হয়। দুটো বা ততোধিক দুইয়ের বেশি যখন বর্ণ মিলে যায় তখন কিন্তু যুক্ত বর্ণ অলরেডি হয়ে যায়। আচ্ছা, দ্বিতীয় নম্বর আমাদের গ্রামার হলো, যুক্ত বর্ণ সমূহকে একক বর্ণের মতো পৃথক পৃথকভাবে পড়ুন। অর্থাৎ যুক্ত বর্ণ সমূহকে আমাদের এই যে নিচে বর্ণগুলো আসছে, এই বর্ণগুলোকে আমাদের পৃথক পৃথক আলাদা আলাদা করে পড়তে হবে। আচ্ছা, তৃতীয় নম্বরে হলো, যখন দুই কিংবা ততোধিক বর্ণকে মিলিয়ে লেখা হয় তখন বর্ণের আকৃতিতে কিছুটা পরিবর্তন আসে। আমরা সকলেই জানি যে যখন আমরা আলিফ বা তা সা লিখি তখন কিন্তু ভিন্ন হয়। যখন আমরা ইংরেজিতে ABCD শুধু এক এক করে লিখি তখন কিন্তু দেখতে একরকম হয়। আবার যখন বাংলায় লিখি আমরা ক খ, তখন কিন্তু দেখতে একরকম হয়। যখন কয়েকটি বর্ণকে মিলিয়ে একটি সেন্টেন্স লিখি, আরবি হোক বাংলা হোক, তখন কিন্তু তা দেখতে অন্যরকম হয়ে যায়, আলাদা রকম হয়, তার আকৃতিটা পরিবর্তন আসে। তো একইভাবে আমাদের আরবির ক্ষেত্রেও যখন আমরা কয়েকটি বর্ণ মিলিয়ে লিখি তখন কিন্তু এখানেও সেম একই সিস্টেমে আকৃতিতে পরিবর্তন আসে। আচ্ছা, সর্বপ্রথম দেখুন যে হরফ, তারপরে লেখা আছে আহ, বিভিন্ন রূপ, শব্দ, শব্দের শুরুতে, শব্দের মাঝে, শব্দের শেষে। আচ্ছা, লক্ষ্য করুন, আমরা আলিফ হরফ পড়েছি সর্বপ্রথম। 29টি হরফের মধ্যে একটি আলিফ। আমরা যখন একাই আলিফকে পড়ি দেখতে এমন হয়। তো আলিফের 3টি রূপ হয়। এই যে দেখুন, 1 নম্বর রূপ, দ্বিতীয় নম্বর যখন মাঝামাঝিতে আসে, আবার তৃতীয় নম্বর যখন শেষে আসে। প্রথমে শুরুতে, শব্দের শুরুতে যখন আসে, এই যে দেখুন দেখতে এমন হবে। লাল কালার করে দেওয়া হয়েছে আপনাদের সুবিধার্থে যেন আপনারা বুঝতে পারেন। এবং শব্দের মাঝে যখন আসে তখন দেখতে এমনটা হয়। আবার শব্দের শেষে যখন আসে তখন দেখতে আলিফ এমনটা হয়। মানে যখন শব্দের শুরুতে আসবে তখন দেখতে একরকম হবে, আবার মাঝে যখন আসবে তখন দেখতে একরকম, আবার শেষে যখন হবে তখন দেখতে আরেক রকম কিন্তু হবে। আচ্ছা, তারপরে আপনি নিচে চলে আসুন। আহ, এখানে দেখতে পাচ্ছেন বা, তারপরে তা, তারপরে সা। এই যে 3টি বর্ণমালা, আপনাদের আগেও বলেছি আমি যে কয়েকটি বর্ণমালা আছে যা দেখতে একই রকম। তাদের তারা দেখতে একই রকম, শুধু নুক্তার ভিন্নতা আছে। বাকে দেখুন, তাকে লক্ষ্য করুন, সাকে লক্ষ্য করুন, তিনটাই দেখতে একই রকম, শুধু নুক্তার ভিন্নতা। বায়ের নিচে একটি নুক্তা, তায়ের উপর 2টি নুক্তা, সায়ের উপর 3টি নুক্তা। আচ্ছা, তারপরে আপনারা লক্ষ্য করুন যে বা যখন শুরুতে আসে তখন দেখতে এমনটা হয়। আবার বা যখন মাঝে আসে তখন দেখতে এমন হয়। বা যখন শেষে আসে তখন কিন্তু দেখতে এমন হয়। তায়ের ক্ষেত্রেও একই একই রকম, যে তা যখন শুরুতে আসে আহ, দেখতে একই রকম হয়, বাইরের মতোই হয়, তবে নুক্তাগুলো শুধু উপরে হয়। সায়ের ক্ষেত্রেও কিন্তু একই রকম। আপনারা বা তা সা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন মাঝে, শেষে, শুরুতে কিন্তু বা তা সা দেখতে একই রকম, শুধু নোক্তাগুলোর ভিন্নতা। বাইয়ের নিচে একটি ফোঁটা থাকবে বা নোক্তা থাকবে, তায়ের উপরে 2টি এবং সায়ের উপরে 3টি। যেইভাবে আপনাদেরকে লাল কালি করে দেওয়া হয়েছে অক্ষরগুলোকে, দেখুন বা শুরুতে যখন এসেছে, আবার মাঝামাঝিতে যখন এসেছে, আবার
বা যখন শেষে এসেছে। আচ্ছা, তা যখন শুরুতে এসেছে, তা যখন মাঝামাঝিতে এসেছে, আর তা যখন শেষে এসেছে। আচ্ছা, সা যখন শুরুতে এসেছে, সা যখন মাঝামাঝিতে এসেছে, সা যখন শেষে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন তিনটাই কিন্তু দেখতে একই রকম, শুধু নোক্তা আছে, বায়ের নিচে একটি নোক্তা, তায়ের উপরে দুটি নোক্তা, সায়ের উপরে তিনটি নোক্তা, এই নোক্তার ভিন্নতা আছে, বাকি হরফের যে স্ট্রাকচার দেখতে একই রকম। আচ্ছা, তারপরে আপনারা নিচে চলে আসুন। জিম হা হা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন জিম হা হা, এটাও কিন্তু বা তা সায়ের মতোই দেখতে হবে। আহ, আম, যেভাবে বা তা সা দেখতে একই রকম, একইভাবে জিম হা হা দেখতে একই রকম হবে। আচ্ছা, জিমের ক্ষেত্রে দেখুন, আপনি লক্ষ্য করুন, যখন শব্দের শুরুতে এসে, আবার যখন হা শব্দের শুরুতে এসে, আবার খা শব্দের শুরুতে এসেছে, তিন তিনটাই দেখতে একই রকম, শুধু নোক্তার তফাত বা ফোঁটার তফাত। এই যে দেখুন, জিমের নিচে একটি নোক্তা, হা খালি, খায়ের উপর একটি নোক্তা। একইভাবে জিম যখন মাঝামাঝিতে এসেছে, জিমের নিচে একটি নোক্তা, হা দেখুন একই রকম জিমের মতোই দেখতে, আবার খাও কিন্তু জিমের মতোই দেখতে যখন মাঝামাঝিতে আসবে, এবং খায়ের উপরে একটি নোক্তা। আচ্ছা, জিম যখন শেষে এসেছে, বর্ণের শেষে দেখতে পাচ্ছেন একটি নোক্তা, হা খালি এবং খায়ের উপর একটি নোক্তা, তিনটাই দেখতে একই রকম। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনাদেরকে শুধু লক্ষ্য করতে হবে এই শব্দের শুরুতে কিভাবে অক্ষরটি এসেছে, শব্দের মাঝে কিভাবে এসেছে, শব্দের শেষে কিভাবে এসেছে। আপনাকে পুরো সেন্টেন্সটা পড়ার দরকার নেই। আপনারা সবসময় একটা বিষয় মাথায় রাখবেন বা খেয়াল রাখবেন যে পুরো শব্দটি আপনাকে পড়ার প্রয়োজন নেই। শুধু আপনাকে যেই অক্ষরটি সম্পর্কে বলা হচ্ছে, যেভাবে জিম, যেভাবে হাত, যেভাবে খা, এই অক্ষরটি শুরুতে কেমন এসেছে, মাঝামাঝিতে কেমন এসেছে, শেষে কেমন এসেছে, এইটাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে সব সময়। আচ্ছা, তারপরে আপনি নিচে চলে আসুন। আহ, এই যে দেখতে পাচ্ছেন যে দাল হা, দাল জাল, সরি, দাল জাল, এই দাল জালের ক্ষেত্রে দাল শুরুতে যেমন দেখতে হবে, জালও কিন্তু শুরুতে একইভাবে দেখতে হবে, শুধু নোক্তার তফাৎ থাকবে। এবং ডাল মাঝে যেমন হবে, জালও কিন্তু মাঝে একই রকম হবে, শুধু জালের উপরে একটি ফোঁটা বা নোক্তা থাকবে। ডাল শেষে যেমন হবে, জালও কিন্তু শেষে একই রকম হবে, শুধু আহ, নোক্তার তফাৎ, যে ডাল খালি এবং জালের উপরে এক নোক্তা। আপনারা লক্ষ্য করুন স্ক্রিনে, যেখানে দেখতে পাচ্ছেন যে জাল কিভাবে এসেছে, ডালের মতোই এসেছে দেখতে। আবার ডাল শেষে যেমন এসেছে, জালও কিন্তু একইভাবে শেষে বর্ণে চলে এসেছে। তারপরে আপনারা লক্ষ্য লক্ষ্য করুন, তারপরে আপনারা লক্ষ্য করুন রজা, র জায়ের ক্ষেত্রে, এই র জায়ের ক্ষেত্রে র শব্দের শুরুতে যেমন দেখতে, যাও কিন্তু শব্দের শুরুতে একই রকম দেখতে, শুধু নোক্তার তফাৎ। যেভাবে দাল জালের মধ্যে একটি নোক্তার তফাৎ, একইভাবে র জায়ের মধ্যে একটি নোক্তার তফাৎ। এবং র মাঝামাঝিতে যেমন এসেছে, এই যে দেখুন, মাঝামাঝি বর্ণের মাঝে যেমন আসবে, যাও কিন্তু বর্ণের মাঝে একইভাবে আসবে। এই যে দেখুন, জায়ের ক্ষেত্রে বর্ণের মাঝে একইভাবে এসেছে। রা শেষে যেমন এসেছে, যাও কিন্তু শেষে একইভাবে এসেছে, শুধু একটি ফোঁটা বা নোক্তা চলে এসেছে যায়। এইগুলো আপনাদেরকে লক্ষ্য করতে হবে এবং মাথায় বসিয়ে নিতে হবে। আপনারা যদি চান যে পুরো শব্দটি পড়বো, আপনারা কিন্তু চাইলে অনেকেই পড়তে পারবেন না। যাদের নলেজ নেই বা প্রথমবার পড়ছেন আপনারা আলিফ বা থেকে, আপনারা কিন্তু কোনো মতেই এগুলো পড়তে পারবেন না, পুরো বর্ণটি। এই জন্য শুধু আপনাকে লক্ষ্য করতে হবে যে আমি কোন বর্ণটিকে পড়ছি, যেভাবে এখানে র আছে তা আমাকে রকেই লক্ষ্য করতে হবে। বাকি পুরো এই যে বাকি বর্ণটি আছে, ফা, ইয়া, আইন, এগুলোকে আমাকে লক্ষ্য করার দরকার নেই। চেষ্টা করব, যদি পারি তো পারবো, নাহলে অসুবিধা নেই। কিন্তু মেন টার্গেট হবে আমার রটাকে, বা যে বর্ণটা পড়ছি ওই বর্ণটা কিভাবে শুরুতে, কিভাবে মাঝে, কিভাবে শেষে, এইটা আমাকে লক্ষ্য করতে হবে। আচ্ছা, তারপরে আপনি চলে আসুন নিচে, নিচের দিকে। এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে আহ, সিন শিন, ছোট সিন বড় সিন, এটাও কিন্তু আহ, এই দুটো দেখতে একই রকম হবে। ছোট সিন
শুরুতে যখন আসবে তখন শুধু তিনটি কাটা হবে, বা এই যে দেখুন তিনটি তিনটি কাটা, কিন্তু এই যে নুনের মতো অংশটা এটা কিন্তু বাদ পড়ে গেছে। এই যে দেখুন নুনের মতো একটা অংশ ছিল সিনে, পরিপূর্ণ সিনে, এটা এখানে বাদ দিয়ে দেওয়া হয়েছে, শুধু কাটা, তিনটে কাটা এসেছে। তারপরে যখন মাঝামাঝিতে আসবে তখনও কিন্তু তিনটে কাটা থাকবে, আবার যখন শেষে আসবে তখন কিন্তু তার আসল রূপে সে থাকবে। দেখতে পাচ্ছেন পুরোপুরি যেভাবে এখানে সিন আছে একইভাবে কিন্তু এখানেও আছে। আচ্ছা, বড় সিনের ক্ষেত্রেও একই, প্রথমে তিনটি কাটা, তারপরেও মাঝেও তিনটি কাটা, তারপরে শেষে কিন্তু পুরোপুরি সিন। তবে বড় সিনের ক্ষেত্রে তিনটি নোক্তা থাকবে, সবসময় লক্ষ্য রাখতে হবে। আমরা আহ সা এবং সিনের মধ্যে অনেকেই তফাৎ করতে পারি না। সা এবং শিনকে আমরা গুলিয়ে ফেলি, যেভাবে আপনি দেখতে পাচ্ছেন যে সিনকে কখনো সা পড়ি, সাকে কখনো শিন পড়ি, বড় শিন পড়ি। এই জন্য পড়ি যে আমরা আম, চিনতে ভুল করি কেন। এই সায়ের ক্ষেত্রে আপনারা দেখতে পারেন যে একটাই কাটা আছে, তিনটি নোক্তা বড় শিনেরও এবং সায়েরও তিনটি নোক্তা, কিন্তু সায়ের ক্ষেত্রে শুধু একটি কাটা আছে। এই যে কাটা একটি, একটি কাটা। এবং বড় শিনের ক্ষেত্রে আমাদের আপনাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে যে বড় শিনে তিনটি নোক্তার সাথে সাথে তিনটি কাটা হবে। যেভাবে আপনি এখানে লক্ষ্য করুন যে এখানে তিনটি নোক্তাও আছে এবং তিনটি কাটাও আছে। এই যে একটি কাটা, দুইটি, তিনটি কাটা, তারপরে এই যে তিনটি, এবং শেষে যে তার আসল রূপ এইভাবে এসেছে। তাহলে সিন শিন দেখতে একই রকম হবে, শুধু নোক্তার তফাৎ। আচ্ছা, তারপরে সদের দিকে আপনারা লক্ষ্য করুন। সদ, এই যে দেখতে পাচ্ছেন সদ, সদের ক্ষেত্রেও কিন্তু একইভাবে এই যে গোল অংশটা এটা বাদ যাবে। সদ যখন শব্দের শুরুতে আসবে, এই যে দেখুন সদ, এই যে আপনাকে দেখাচ্ছি আমি, এই যে গোল নুনের মতো একটা জিনিস ছিল এটাকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে, এটা বাদ যাবে। তারপরে সদ যখন মাঝামাঝিতে আসবে তখনও কিন্তু একইভাবে আসবে। আবার সদ যখন শেষে আসবে তার আসল রূপে আসবে। এই যে লক্ষ্য করুন, লাল কালার করে দেওয়া হয়েছে, সদ যখন শুরুতে এসেছে শুধু এতটুকু এসেছে, তারপরে মাঝামাঝিতে যখন এসেছে তখন কিন্তু এতটুকুই এসেছে, আবার যখন শেষে এসেছে বর্ণে তখন কিন্তু পুরোপুরিভাবে চলে এসেছে। একইভাবে আপনারা লক্ষ্য করতে পারবেন দোয়াদের ক্ষেত্রেও একই কিন্তু। এই যে নিচে আছে, নিচে দেখতে পাবেন 4 নম্বর সদকে দোয়াদ, দোয়াদের ক্ষেত্রে একই রকম হবে, শুধু নোক্তার তফাৎ হবে। আশা করি আজকের সবকটি আপনারা সকলেই বুঝতে পেরেছেন, এবং বিশেষ করে এই যে পড়াগুলো বা সবকগুলো আপনারা সকলে শেয়ার করতে পারেন নিজের আত্মীয় স্বজনদের সাথে, যারা চাই কোরআনে কারীম শিখবে শুদ্ধভাবে। তারা কিন্তু এই সবকগুলো দেখে 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 কিন্তু অনেকেই পড়তে শিখতে পারবে বা পড়তে পারবে। এবং কেউ যদি চায় যে আমরা কারো তত্ত্বাবধানে আমরা শিখব, যে কোরআনে কারীম আমি যে তিলাওয়াত করছি আলিফ বা তাসা, এই বর্ণমালাগুলো বা আমি যে আরবি পড়ছি এগুলো ঠিকঠাক পড়ছি কিনা কারো তত্ত্বাবধানে পড়বো, তাহলে অবশ্যই দারুল মুস্তাফা একাডেমির সাথে যোগাযোগ করুন। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু।